আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইজি লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি তাওশিদ আহমেদ রূপম। আজকে এই ইজি লার্নিং চ্যানেলে হচ্ছে এইচএসসি প্রিপারেশন নিয়ে সব থেকে বড় এবং আমার প্রিয় একটা সাবজেক্ট বায়োলজি, যাকে নিয়ে আমরা সবচেয়ে বেশি অনেকটা ধরো আমরা যখন সৃজনশীল লিখতে যাই, এই সাবজেক্টটাতে আমরা সৃজনশীল লিখতে গেলে একটু অনেক ভয় পাই যে কিভাবে লিখবো, কতটুকু লিখবো, কোন কোন অধ্যায় পড়বো, পড়া অনেক বেশি মুখস্থ করতে হয়। এই জিনিসগুলো নিয়ে আমরা একটু অনেক বেশি উইয়ার্ড থাকি, অনেক বেশি আমরা এটা নিয়ে টেনশনে থাকি যে আমরা পরীক্ষা এক্সামে কি করব। তো আমরা প্রথমত যখন এই ভিডিওটা শুরু করতেছি, আমি এই ভিডিওটা শুরু প্রথমেই বলে রাখি, আমার এই সম্পূর্ণ ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া হবে, রেকর্ড ক্লাস হিসেবে দেওয়া থাকবে। এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি লাইক করো নাই, সাবস্ক্রাইব করো নাই, তারা দুটো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রেখে দাও এবং অল বাটনে ক্লিক করে দাও। আচ্ছা, আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমত, এই যে বায়োলজি ফার্স্ট পেপার, আমার এই বায়োলজি যে প্রিপারেশন ক্লাসটা দিচ্ছি সেটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা আলাদা ক্লাস থাকবে। ফার্স্ট পেপারের জন্য আমরা সবাই জানি বায়োলজি ফার্স্ট পেপারে অধ্যায় আছে 12টা। কয়টা আছে অধ্যায়? 12টা অধ্যায়। এই 12টা অধ্যায়ের মধ্যে আমার সৃজনশীল সব থেকে বেশি পরিমাণে আছে যে কয়টা অধ্যায়ে, সেটা হচ্ছে 8টা। টোটাল কয়টা ভাইয়া? আমি এখানে লিখে রাখছি, তোমরা একটু ফলো করো। 8টা আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে যা দেখছো, যা লেখাবো তা সম্পূর্ণ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তোমরা বায়োলজিতে আমি অধ্যায়টা সিলেক্ট করেছি আমি 8টা। কয়টা অধ্যায় সিলেক্ট করেছি? 8টা। এর মধ্যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা অধ্যায় ছিল, 12টা আমি পড়বো। 8টা ইনশাআল্লাহ বলা যায় এখান থেকে 7টা সৃজনশীল আমরা যে কোনো ভাবে কমন ফেলতে পারবো। প্রথমত একটু আমরা নোটিস করি, 1 নম্বর হচ্ছে কোষ ও এর গঠন। কোষ ও এর গঠনের ক্ষেত্রে আমরা কোনটা পড়বো, কতটুকু পড়বো, কোনটা সৃজনশীলের জন্য টপিক পড়বো, অনেক টপিক আছে। এটা অনেক একটা লং, অনেক ব্রড একটা চ্যাপ্টার, অনেক ব্রড। এবং এটা পড়তে গেলে আমরা যদি পুরো বইটা ফার্স্ট টু শেষ রিডিং দিতে যাই পরীক্ষার আগে, এই 10 দিনের প্রিপারেশনে আমরা তখন একদম ভালোভাবে এটাইতেই আমার সময় লেগে যাবে 4 থেকে 5 দিন। সেজন্য আমরা ভালোভাবেও শেষ করব, সৃজনশীলও পড়বো। এটা থেকে সৃজনশীলও আসবে, আমি আনসারও করবো, কিন্তু সিলেক্টিভ টপিক। সবচেয়ে বেশি এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করার সবচেয়ে বড় অংশ হচ্ছে সিলেক্টিভ টপিক পড়া। যেমন আমি কোষ ও এর গঠন, কোষ বিভাজন, অণুজীব, আবৃতবীজী, নগ্নবীজী, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদ প্রজনন, জীব প্রযুক্তি। আমি 8টা সিলেক্ট করলাম। এই 8টা থেকে তুমি চাইলে এতে তোমার অন্য কোনো অধ্যায় থেকে সহজ লাগতে পারে, কিন্তু ভাইয়া সব থেকে বড় কথা হচ্ছে এগুলোর মধ্যে সব থেকে বেশি সৃজনশীল আসে এই সকল অধ্যায় থেকে। সব থেকে বেশি সৃজনশীল আসে এই সকল অধ্যায় থেকে। আমি এখানে লিখে রাখছি সৃজনশীল, দেখো সবচেয়ে বেশি সৃজনশীল আসে এই অধ্যায়গুলো থেকে। এখন এই অধ্যায় থেকে যখন সৃজনশীল আসে, সেহেতু আমাকে এই অধ্যায়গুলোকে খুব ভালোভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। সেই জন্য এই 10 দিনে আমি একবার ওভারঅল রিভাইজ দিয়ে রাখি। যদিও আমার ভিতরে বন্ধ আছে, বন্ধ থাকলেও আমরা রিভাইজ দিয়ে রাখলে একটা হবে কি, আমি কি পড়বো, কতটুকু পড়বো, আমি যেটা নোট ডাউন করে রাখি, তখন ওই দিন রাতে আমার আর সমস্যা হবে না। তো প্রথমত আমি যদি কোষ ও এর গঠন নিয়ে কথা বলি, দেখো আমি পাশে 2টা অধ্যায়ের জন্য লিখে রাখছি, বাকিগুলো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই দিয়ে দিব। কোষ ও এর গঠনের ক্ষেত্রে আমরা সবাই জানি এখানে টপিক অনেক বেশি আছে। এখানে উদ্ভিদের কোষের অর্গানগুলো নিয়ে আছে, কোষ ঝিল্লির ওই অংশে ফ্লুইড মোজাইক মডেল আছে, স্যান্ডউইচ মডেল আছে। এরপরে আবার আমরা যখন পেছন দিকে যাব, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সলেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, খুবই বড় একটা অংশ এটা আছে। এখান দিয়ে মাঝখান দিয়ে নিউক্লিক অ্যাসিড আছে। এই 4-5টা টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে সৃজনশীল আসে। প্রথমে আমি লিখলাম সবচেয়ে একটা হট টপিক, যেটাকে বলতে পারো 3 স্টার টপিক। এই 3 স্টার টপিকটা হচ্ছে ডিএনএ, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, ডিএনএ ট্রান্সলেশন। দুইটা জিনিস, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই 3টে জিনিস আমরা খুব ভালোভাবে, তোমরা যদি একটু দেখতে চাও, এই 3টে জিনিস আমরা খুব ভালোভাবে করব। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, আমরা এই 3টে জিনিস খুবই ভালোভাবে আমরা এই 3টে জিনিস পড়বো। রেপ্লিকেশন কি জন্য করবো, কতটুকু করবো, ট্রান্সক্রিপশন করবো, ট্রান্সলেশন করবো, এদের চিত্রগুলো আমাদেরকে মাস্ট বি আর্ট করা লাগবে। সাথে সাথে এদের লেভেলিং, কোথায় কোন এনজাইম লাগতেছে, কোথায় কোনটি, প্রাইমেজ, প্রাইমার, হেলিকেজ, লাইগেজ, এক্সনস, ইন্ট্রনস, সবকিছু সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা নিয়ে নিতে হবে এই ইয়া থেকে।
এই টপিকটা থেকে। এগুলাতে যদি আমি আমার ট্রান্সক্রিপশনের মধ্যে এই সকল কথাগুলো, এই সকল জিনিস নিয়ে লিখতে পারি, ডিএনএ ট্রান্সক্রিপশন, ডিএনএ ট্রান্সলেশনের মধ্যে আছে বিভিন্ন ধরনের হেলিকেজ এনজাইম, কেন ডিএনএ ফ্লাগ গুলো করে যায়, ওকাজাকি ফ্রাগমেন্ট কি, এই সব কিছু যদি আমরা লিখতে পারি, তখনই আমাদের এই পুরো সৃজনশীলতার মধ্যে আমি ভালো একটা মার্ক নিতে পারবো, এবং এটা থেকে একটা না একটা কোশ্চেন আসবেই। খুবই খুবই ইম্পর্টেন্ট কোষের গঠনের ক্ষেত্রে ডিএনএ অ্যাপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের টপিকটা। এরপরে 2 নম্বর আমি আরেকটা টপিকের কথা বলবো, সেই টপিকটা আরো ভাইয়া বেশি ইম্পর্টেন্ট, আমরা একটু ভালো মতো খেয়াল করি। সেটি হচ্ছে অর্গান। উদ্ভিদ কোষ লিখে রাখছি আমি, যদি একটু সবাই খেয়াল করো, উদ্ভিদ কোষ লিখে রাখছি, অর্গান। এই উদ্ভিদ কোষের যে অর্গানটি আছে, অর্গান গুলো আছে, আমরা সবাই জানি রাইবোজোম। আমি একটু অর্গান লিখছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য। রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, সেন্ট্রিওল, লাইসোসোম, এই কয়েকটা হচ্ছে একদম আমাদের সামনে চলে আসে অনেক বেশি। এর মধ্যে আমরা সকলেই জানি, আমরা এই অর্গান গুলোর মধ্যে রাইবোসোম পড়বো, প্লাস্টিড পড়বো, মাইটোকন্ড্রিয়া পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি আমাকে তুমি বলো যে ভাই আপনি নোট ডাউন করে দেন যে আমি উদ্ভিদ কোষে অর্গান কোনটা পড়বো, তার নাম আমি বলবো প্লাস্টিড। কোনটা? প্লাস্টিড। প্লাস্টিড কখনোই এটাকে ছাড়া যাবে না। প্লাস্টিড থেকে প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট, প্লাস্টিডের রূপান্তর কোনগুলো, এখানে এমসিকিউ যেমন বেশি আসে, তেমনি প্লাস্টিড থেকে অনেক অনেক বেশি সৃজনশীল আসে। সেখানে হচ্ছে কি আমাকে পার্শ্বে চিত্রটা অঙ্কন করা খুব ভালোভাবে আসতে হবে। এবং বায়োলজি মানে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে চিত্র। চিত্র বললেও চিত্র দিতে হবে, চিত্র না বললেও চিত্র দিতে হবে, এটাই সিস্টেম। তো আমরা যখন অর্গানের ক্ষেত্রে উদ্ভিদ কোষ ইউজ করবো, যে প্লাস্টিড গুলা, প্লাস্টিড মধ্যে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আছে, তো আমরা কোন জিনিসটা, সব অংশটা আমরা ভালো করে তিনটাকে আমরা কলাম আকারে লিখে রাখতে পারি, অথবা যদি আমার বই থেকে পড়তে ভালো লাগে, আমি ভালো লাগতে পারি, আমার কাছে যে শীট গুলো আছে, এই শীট গুলাতে আমি প্লাস্টিডের বিভিন্ন রকম প্লাস্টিড গুলাকে কিভাবে লিখতে হয় সেটা লিখে রাখছি। তারপর ট্রান্সক্রিপশন, অ্যাপ্লিকেশন, ট্রান্সলেশনের মধ্যে কতটুকু লিখবো, কোনটা কতটুকু লিখবো, আমি সব নোট ডাউন করে রাখছি। তো এটা যদি তোমরা চাও, আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে কখনো এগুলো শেয়ার করতে পারি, অথবা আমার ফেসবুক পেজে এটা শেয়ার করতে পারি। আচ্ছা, এরপর একটা আছে যেটা ঠিক কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, অথবা 50%, আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, এই অংশ থেকে আসা মোটামুটি 50%, সেটা হচ্ছে কোষঝিল্লির দুটা মডেল আছে। কোষঝিল্লি আমরা জানি দুটা মডেল আছে, মডেলটা হচ্ছে স্যান্ডউইচ মডেল, ফ্লুইড মোজাইক মডেল। স্যান্ডউইচ মডেল এবং ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা ধরি, কোনটা বেশি আসে? ফ্লুইড মোজাইক মডেল। কোনটা বেশি আসে? ফ্লুইড মোজাইক মডেল। স্যান্ডউইচ মডেল ও ফ্লুইড মোজাইক মডেলটা বেশি আসে। এই তিনটা টপিক থেকে আমি যদি কোষের গঠনের জন্য ভালো করে প্রিপারেশন নিই, ইনশাআল্লাহ আমার একটা সৃজনশীল হোক অথবা দুইটা, একটা কখনো কখনো দুইটাও কমন করতে পারে এই অধ্যায় থেকে। আচ্ছা, কোষের গঠন কিন্তু আমি প্রথমত তোমাদেরকে দেখাচ্ছি কয়টা অধ্যায় আমি চিহ্নিত করেছি, এরপরে দেখিয়েছি যে কোনটা টপিক আমি পড়বো। এখন আমি তোমাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি ভিডিওর মধ্যে কিভাবে পড়বা, কতটুকু পড়বা এবং কোন কোন টপিকটা পড়বা, কিন্তু টপিক যেগুলা পড়বা সেটা আমি ডিসক্রিপশন বক্সের লিংকে আমি এটা দিয়ে দিব। এরপরে কোষ বিভাজন। কোষ বিভাজনের মধ্যে তোমার আছে কি মায়োসিস ও মাইটোসিসের গুরুত্ব, মায়োসিস এক ও মাইটোসিসের ধাপসমূহ। মায়োসিস এক আর মাইটোসিস ডট দিয়ে দিছি আমি, মাইটোসিসকে দেখো, মায়োসিস এক আর মাইটোসিসের ধাপসমূহ, ক্রসিং ওভার। এখন এই পুরো অংশটা আমরা দেখছি, এটা হচ্ছে দুইটা অধ্যায়, একটা প্রথম অধ্যায় আর একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যার নাম কোষ বিভাজন। এই কোষ বিভাজনের মধ্যে আমরা মাইটোসিসের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এই যদি এখান থেকে তোমার এই অধ্যায় থেকে সৃজনশীল নিলে ক, খ, গ, ঘ নাম্বার, অর্থাৎ উচ্চতর দক্ষতার জন্য তোমার এই কোশ্চেনটা অলওয়েজ, মানে এটা ধরো এখান থেকে যদি কোশ্চেন আছে 100% কোশ্চেনটা আসতে পারে মাইটোসিসের গুরুত্ব, না হয় মায়োসিসের গুরুত্ব, যে কোনো ভাবে উদ্দীপক থেকে বুঝাইতে পারে যে হয়তো মাইটোসিসের গুরুত্ব চাইছে বা মায়োসিসের গুরুত্ব চাইছে। খুব ভালোভাবে পড়তে হবে আমাদেরকে। এরপর হচ্ছে মায়োসিস এক। মায়োসিস এক, এই মায়োসিস একের ধাপসমূহ গুলো আমরা সবাই জানি। আমরা ব্যতিক্রম এই পুরো এইচএসসি তে বা ইন্টারমিডিয়েটে আমরা ব্যতিক্রম শিখছি যে হচ্ছে মায়োসিস একের ধাপসমূহ। প্রোফেজ এক, প্রোফেজ দুই, প্রোফেজ একের মধ্যে আছে প্যাকাইটিন, ডিপ্লোটিন, জাইগোটিন, ডাইকাইনেসিস। এই যে চারটা আছে, এই চারটা দিয়ে প্রতিনিয়ত কোশ্চেন আসে। এখানে প্যাকাইটিনের মধ্যে টেট্রাইড দেখা যায়, তারপরে কায়াজমা দেখা যায়, নন সিস্টার ক্রোমাটিড থাকে, ওইখানে হচ্ছে তোমার বাইভ্যালেন্ট দেখা যায় লিপোটিনের মধ্যে, ডিপ্লোটিনের মধ্যে হচ্ছে কি প্রান্তীয়করণ দেখা যায়। এই যে সবগুলা অংশ আমরা পড়তেছি, কিছু কিছু জানি কতটুকু দরকার, কতটুকু আমরা লিখতে হবে, সেই জিনিসগুলো কিছু কিছু প্রত্যেকটা ধাপের মধ্যে কিছু কিছু মেইন কয়েকটা লাইন থাকে, যেমন
আমরা যদি প্যাকাইজিং ধাপের কথা বলি, ট্রেড প্যাড দেখা যায়, তারপরে এখানে হচ্ছে কি কায়াজমা সৃষ্টি হয়, এক্স আকৃতির কায়াজমা সৃষ্টি হয়, তারপরে এখানে নন সিস্টার ক্রোমাটিড এবং সিস্টার ক্রোমাটিডের একটা ব্যাপার আছে ওই লাইনটা। এই কয়েকটা লাইন যদি আমি লিখতে পারি, এই পুরো এই প্রসেস এর ধাপটা আমার কাছে চাইলে আমি ভালো একটা ইয়া পাবো। এবং এক্ষেত্রেও ঠিক মেন ভাইয়া আমি বারবার বলছি, চিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে আমাকে চিত্র সবগুলো অবজার্ভ করতে হবে। আমি যে অধ্যায়গুলো পড়বো, এই অধ্যায়ের যে টপিকটা পড়বো, সেখানে যদি কোনো চিত্র থাকে আমি চিত্রটা অবশ্যই শিখবো। এবং আমার অবশ্যই, আমি আবারও বলছি, সৃজনশীলের মধ্যে করে আমাকে চাই চিত্র দিতে, আমি চিত্র দিব। যদি নাও চাই আমি তারপরেও চিত্র দিব। এরপরে হচ্ছে ক্রসিং ওভার। এটা সবাই অনেক প্রিয় জিনিস। ক্রসিং ওভার সম্পর্কে যা আছে ভাই সব, অল, আমি এখানে অল লিখে রাখছি। ক্রসিং ওভার সম্পর্কে যা আছে ভাই সব পড়তে হবে, একদম সব পড়তে হবে, অল। ক্রসিং ওভার সম্পর্কে যা আছে অল পড়তে হবে, সব। মানে এখানে ক্রসিং ওভারের গুরুত্ব, তারপর হচ্ছে কি ক্রসিং ওভারটা শেষ। চিত্রটা, এই যে আমরা ক্রোমোজোম দিয়ে কিভাবে, ক্রোমোজোম গুলা দিয়ে একটা মাথা নন সিস্টার ক্রোমাটিড এর একটা সিস্টার ক্রোমাটিড কিভাবে যুক্ত হয়, এক্স আকৃতির কিভাবে কায়াজমা সৃষ্টি হয়, এই জিনিসগুলো আমি ক্রসিং ওভারটা আমাকে তখন অবশ্যই শিখতে হবে। এবং এই পুরো অংশ যা দেখছো, কোষ বিভাজনের ঘটন, কোষ বিভাজন সম্পর্কে, কোষের গড়, কোষ বিভাজনকে যে টপিক গুলো আমি বললাম, এই টপিক গুলো দিকে পড়ো। এখান থেকে একটা সৃজনশীল কমন পাবো দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে ইনশাল্লাহ দুইটাও কমন পেতে পারো, আল্লাহ যদি সহায় হয়। আচ্ছা, প্রথমত এই অধ্যায়টা খুবই খুবই ভাইটাল একটা অধ্যায়, যার নাম হচ্ছে অণুজীব। আমি এখান দিয়ে লিখছি অণুজীব, সবাই দেখতে পাচ্ছ আশা করি। আমি লিখছি অণুজীব। অণুজীব থেকে এটা ধরো, এখান থেকে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা ধরো আমি তোমাকে 100% এখান থেকে একটা কোশ্চেন আমরা কমন পাবো। এর মধ্যে একটা কমন কোশ্চেন আমরা সবাই, আমি যদি মুখে বলি ব্যাকটেরিয়ামের ঘটক, আমরা সকলেই জানি। এখানে 1 নাম্বার যে আমার জিনিসটা পড়তে হবে, সেই জিনিসটির নাম হচ্ছে, একদম প্রথমে আমরা জানি, সেটা হচ্ছে ভাইরাসের জীব ও জড়ের বৈশিষ্ট্য। জীব ও জড়ের বৈশিষ্ট্য, ভাইরাসের জীব ও জড়ের বৈশিষ্ট্য। ভাইরাসের জীব জড়ের গুলো কি, মানে ভাইরাস যে জীবের মতো কাজ করে, জড়ের মতো কাজ করে, ওই বৈশিষ্ট্যটা। এরপরে আমি 2 নাম্বার যেটা, সেটা বলতে আগে আমি লিখে নিচ্ছি। 2 নাম্বারটা হচ্ছে তোমার লাইটিক চক্র। লাইটিক চক্র, T2 ব্যাকটেরিওফাজ, T2 ব্যাকটেরিওফাজ, T2 ব্যাকটেরিয়া, T2 ব্যাকটেরিয়া। লাইটিক চক্র, T2 ব্যাকটেরিয়া, সবাই দেখতে পাচ্ছ, লাইটিক চক্র, T2 ব্যাকটেরিয়া, লাইটিক চক্র, T2 ব্যাকটেরিয়া, লাইটিক চক্র, T2 ব্যাকটেরিয়া। 2 নাম্বারটার নাম হচ্ছে কি লাইটিক চক্র, T2 ব্যাকটেরিয়া, লাইটিক চক্র, T2 ব্যাকটেরিয়া, লাইটিক চক্র, আর হচ্ছে T2 ব্যাকটেরিয়া, লাইটিক চক্র, T2 ব্যাকটেরিয়া। T2 ব্যাকটেরিওফাজের মধ্যে এখানে কয়েকটা সংখ্যা মান আছে। যদি তুমি ডিটেলসের মধ্যে লিখতে পারো, আমি তোমাকে বলে দিচ্ছি, এখান থেকে যদি 3 মার্কের কোশ্চেনে আসে বা 4 মার্কের কোশ্চেনে আসে, যেখানেই আসুক কেউ 1 মার্কও কাটবে না, যে সংখ্যা মানটা আমরা সঠিকভাবে লিখতে পারি। এরপর হচ্ছে লাইটিক চক্র। বিশেষ করে লাইটিক চক্রে যে ধাপগুলো আছে, এগুলোর যে একটা ইংলিশ নাম আছে পাশে দিয়ে, এটা যদি তুলতে পারো, আমি বলতেছি এখান থেকে তোমাকে কেউ মার্ক একটাও কমায় দিবে না। এটা হচ্ছে সৃজনশীল লেখার কিছু পদ্ধতি। আমি বলেছিলাম আমার ভিডিওর শুরুতেই যে আমি প্রথম আমার যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেখানে অ্যাবাউট লার্নিং, ইজি লার্নিং, আমি অবশ্যই তোমাদেরকে বলেছিলাম যে আমি অবশ্যই পড়ার সময় বলবো কি সৃজনশীলটা কিভাবে লিখতে হবে, কতটুকু লিখতে হবে। সৃজনশীলটা কিভাবে লিখতে হবে সেটা বলছি, যে লাইটিক চক্র থেকে যে কোশ্চেন আসে, তোমাকে অবশ্যই প্রত্যেকটা প্যারার পাশে দিয়ে যে ইংলিশ ওয়ার্ডটা আছে সেটা লিখতে হবে মার্ক গেইনের জন্য। এরপর হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ। T2 ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে তোমার যে কোশ্চেনের যে বড় বড় সংখ্যা মানগুলো আছে, সেগুলো আমাকে খুব ভালোভাবে লিখতে হবে, খুব ভালোভাবে লিখতে হবে ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে কি আমরা সকলেরই একটা জানি, সেটা হচ্ছে কি আদর্শ ব্যাকটেরিয়ামের ঘটন। আদর্শ ব্যাকটেরিয়ামের ঘটন, আদর্শ ব্যাকটেরিয়ামের ঘটন, আদর্শ ব্যাকটেরিয়ামের কি ঘটন। আমি আবারও লিখছি আদর্শ ব্যাকটেরিয়ামের ঘটন, আদর্শ ব্যাকটেরিয়ামের ঘটন। এখন আদর্শ ব্যাকটেরিয়ামের ঘটনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই দেখতে হবে যে আদর্শ ব্যাকটেরিয়ামের ঘটনের যে ফ্লাজেলা কোথায় আঁকা আছে, পিলি কোথায় আঁকা আছে, মেসোসোমের কাজ কি, ফ্লাজেলার কাজ কি, পিলির কাজ কি, তারপরে এদের দুটো পর্দা আছে, এগুলো লিখতে পারো। আবার এখানে একটা ট্রিক্স করে আমরা কিছু জিনিস অ্যাড করতে পারি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য থেকে। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য থেকে আমরা যদি 2-3টা বৈশিষ্ট্য মিলে যায় আদর্শ ব্যাকটেরিয়ামের ঘটনের সাথে, আমি এখানে এন্ট্রি করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে 4 নাম্বার হচ্ছে, এইটা হচ্ছে যে ম্যালেরিয়ার ধাপসমূহ। আমি এক কথায় লিখে দিলাম ম্যালেরিয়ার ধাপসমূহ। ধাপ, ম্যালেরিয়ার ধাপ। ম্যালেরিয়ার ধাপ কয়টা?
ম্যালেরিয়ার ধাপ হচ্ছে আমরা জানি মশকির দেহ, সে নিজের দেহ করে আবার মানুষের দেহ। হেপাটিক সাইজোগনি, এক্সারিথ্রোসাইটিক সাইজোগনি, আর ওইখানে সে তার মশকির দেহে করে। আবার স্টেশন দিয়ে তার জীবন চক্র আছে। জীবন চক্রটা এত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তার ধাপসমূহ। বিশেষ করে হেপাটিক সাইজোগনি মানে মানুষের শরীরে সে যা করে, হেপাটিক সাইজোগনি, এক্সারিথ্রোসাইটিক সাইজোগনি। যেমন এখানে সাইজেন দশা, অ্যামিবয়েড, ট্রফোজয়েড, তারপরে তোমার আছে কি স্পোরোজয়েড। প্রথম ধাপ সমূহের নাম কি? এটা কিন্তু একটা বড় একটা অ্যাডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এমসিকিউ তে, এবং এটা এসএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট যে ম্যালেরিয়ার এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি নাকি হেপাটিক সাইজোগনি কোনটা মনে রাখতে হবে। এটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। ম্যালেরিয়ার হেপাটিক সাইজোগনির প্রথম ধাপের নাম কি? স্পোরোজয়েড। অথবা যদি বলে ম্যালেরিয়ার ধাপের প্রথম অংশের নাম কি, তখন আসবে কি? স্পোরোজয়েড। তো এরকম করে আমরা পাশাপাশি এমসিকিউ গুলোও পড়বো, এবং পড়ার সময় ভাইয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধাপগুলা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদের কোশ্চেন কিন্তু আসবে। আর শেষ 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এটা আমি শেষে কেন লিখছি বলতেছি। ব্যাকটেরিয়া ও ভাইরাস অর্থনৈতিক গুরুত্ব, আমি এখানে অর্থ লিখে রাখছি। ব্যাকটেরিয়া ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। এই যে ব্যাকটেরিয়ার ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বটা আছে, এই ব্যাকটেরিয়া ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে আমাকে একটা জিনিস শেয়ার করতে হবে যে ব্যাকটেরিয়া ও ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, এটার ক্ষেত্রে আমার তাদের উপকারিতা অপকারিতা থেকে কিছু সিলেক্টিভ লাইন সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি কিছু যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট লাইন, যেটা আমাকে সিলেক্ট করতে হবে উপকারিতা অপকারিতা থেকে। ভাইরাসের উপকারিতা 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট দিলেই হবে। যেমন এখানে বিভিন্ন ফুলের কথা বলা আছে, ভাইরাস ফুলের ক্ষেত্রে ফুলের বিভিন্ন এই ভাইরাসের মাধ্যমে ফুলের ব্যবসাটা ভালো হয়, ওইরকম একটা লাইন দেওয়া আছে। তারপরে তোমার ব্যাকটেরিয়া এবং ভাইরাস, ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া, গমের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে তোমার এটাকে কি বলে যে এটাকে লোহার পাইপে কোন ব্যাকটেরিয়া হয়, তারপরে হচ্ছে তোমার প্লেনে বিমানের মধ্যে কোন ব্যাকটেরিয়ার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, এই সেই যতগুলা ফ্লুইডের মধ্যে কোনগুলা, এই সবকিছু যদি তুমি ব্যাকটেরিয়া এবং ভাইরাস অর্থনৈতিক গুরুত্বের মধ্যে উঠে দিতে পারো, এবং অবশ্যই ভাইয়া এগুলার বৈজ্ঞানিক নামটা সহ, মানে যে বৈজ্ঞানিক নামটা পাশে দেওয়া আছে ওইটা সহ যদি উঠিয়ে দিতে পারো, আমি বলতেছি যে তোমার এই অধ্যায় থেকেও মিনিমাম 2টা সৃজনশীল কমন পেয়ে যাবা। মিনিমাম 2টা সৃজনশীল আমরা এই অধ্যায় থেকে কমন পাবা। আমি আবার বলছি, অধ্যায়টা একটা ভাইটাল অধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই অধ্যায় থেকেও একটা এমসিকিউ, এবং এমসিকিউ তোমরা বলতে গেলে, আমি যদি এমসিকিউর কথা বলি, এই অধ্যায় থেকে মিনিমাম 5 থেকে 6টা এমসিকিউ কমন পাবা, এবং এই অধ্যায় থেকে তোমার 2টা করে সৃজনশীল থাকবে, একদম মাস্ট বি। যদি একটা করেও থাকে, ওইটা আমি তোমাকে বলে রাখছি, এটার মধ্যে একটা গ নাম্বার থাকবে আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, যদি একটা থাকে। আর যদি 2টা থাকে, হয় লাইটিং চক্র থেকে আসবে, না হয় ম্যালেরিয়ার ধাপ গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বটা তোমার 4 নাম্বারের জন্য, উচ্চতর দক্ষতার জন্য অর্থনৈতিক গুরুত্বটা থাকবে। যদি বলে ভাইরাস ব্যাকটেরিয়ার অপকারিতা উপকারিতা আলোচনা করো, সেটাও অর্থনৈতিক গুরুত্ব, কিন্তু প্রশ্ন ঘুরে আসতে পারে, সেটাও কি অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, এরপর কি আসে, সেটা হচ্ছে যে মালবেসির বৈশিষ্ট্য এবং পোয়েসির বৈশিষ্ট্য। মালবেসি এবং পোয়েসির বৈশিষ্ট্য। এই আবৃতবীজী নগ্নবীজিতে আমরা যদি মালবেসি এবং পোয়েসির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, মালবেসি এবং পোয়েসির বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একদম বড় একটা অংশ, যে মালবেসির অংশ আর পোয়েসির অংশটা। মালবেসি এবং পোয়েসির অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মালবেসি আর পোয়েসির অংশ থেকে এখানে সবচেয়ে বড় সৃজনশীলটা আসবে, এবং আসছে এখানে একটা আসবে যে মালবেসির বৈশিষ্ট্য লিখো, পোয়েসির বৈশিষ্ট্যগুলো লিখো, শেষ। এখান থেকে যদি কোশ্চেন আসে এটা আসবে। তবে একটা কথা আমরা বলতে চাই, আবৃতবীজী নগ্নবীজী মানে অষ্টম অধ্যায় এবং তোমার হচ্ছে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই দুইটা অধ্যায় একসাথে মিলে আসে। মানে আবৃতবীজী নগ্নবীজী আর টিস্যু তন্ত্র দুইটা মিলে একটা ক্লাস হয়, ওইটা হচ্ছে আর কি। এইটা থেকে দুইটা মিলে একটা ক্লাস, দুইটা মিলে একটা সৃজনশীল, এভাবে আসে। অর্থাৎ দুইটা মিলে তোমার একটা সৃজনশীল হিসেবে চলে আসে। আচ্ছা, এবার আবৃতবীজী নগ্নবীজিতে আমরা প্রথমত যদি যেটা নিয়ে পড়বো, তার নাম হচ্ছে মালবেসি ও পোয়েসির বৈশিষ্ট্য। মালবেসি পোয়েসি বৈশিষ্ট্য, আমি এটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। আমি বারবারই বলছি, কোনো সমস্যা নেই, আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা সবগুলো সম্পর্কে পেয়ে যাও। আমি কিভাবে লিখতে হবে সেটা নিয়ে শুধু এখানে ভিডিওর মধ্যে কথা বলতেছি। মালবেসি পোয়েসির বৈশিষ্ট্যের মধ্যে
কোন কোন বৈশিষ্ট্য থাকে, এদের মূল কি অরিয়, এদের ফলের নাম কি, কোনটা ক্যাপসিউল, কাইজোটা সাইজোকার্প, কোনটা কি আমরা খুব ভালোভাবে খেয়াল, কোনটার পরাগধানী সর্বমুখ, কোনটা পরাগধানী অক্ষীয়, কোনটা আমার পরাগধানী মূলীয়, আমাকে এটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো খুবই ক্লিয়ারলি কনসেপ্ট থাকতে হবে মালবেসি এবং পরিস্থিতির বৈশিষ্ট্য থেকে। এখান থেকে যদি তুমি বলো যে ভাই আপনি আর কোন জিনিসটা আপনি বলবেন যে আবৃতবীজী নগ্নবীজী থেকে আমি বলবো, সেটা হচ্ছে সাইকাস। সাইকাসের বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্য, সেটা কি, সাইকাসের বৈশিষ্ট্য। আমি কিন্তু সাইকাস কিন্তু অধ্যায়ের শুরুতে, মালবেসি ও পরিস্থিতি কিন্তু অধ্যায়ের মাঝে। আমি মালবেসি পরিস্থিতি নিয়ে আগে কথা বলছি কারণ এখান থেকে কোশ্চেন একটা থাকেই ভাইয়া, এখান থেকে একটা কোশ্চেন থাকে। কিন্তু পরে বলছি আমি সাইকাসের বৈশিষ্ট্য কি নিয়ে, সাইকাসের বৈশিষ্ট্য। সাইকাসের একটা বড় একটা অংশ আমরা জানি, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম দেখা যায়, তারপর আরো কিছু আছে যেমন কি এদের শুক্রাণু লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট সর্ববৃহৎ উদ্ভিদের মধ্যে সর্ববৃহৎ নগ্নবীজী উদ্ভিদ কিন্তু সাইকাস। কাদের, শুক্রাণু সর্ববৃহৎ, সর্ববৃহৎ কাদের, সাইকাসের, শুক্রাণু কিন্তু সর্ববৃহৎ। সাইকাস কোন উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ। তার মানে এখান থেকে আরেকটা কমন, আবৃতবীজী নগ্নবীজী পার্থক্য, আবৃতবীজী ও নগ্নবীজীর পার্থক্য, আবৃতবীজী আর নগ্নবীজীর কি পার্থক্য, আবৃতবীজী আর নগ্নবীজীর পার্থক্য। এরপরে মালবেসি এবং পরিস্থিতির শেষে দিয়ে কিছু তোমার মালবেসির উদ্ভিদের অর্থাৎ শেষে দিয়ে কিছু কি আছে, অর্থনৈতিক গুরুত্ব আছে, যেমন ঢ্যানস্কেরে বহুমূত্র রোগ নিধন হয়ে যায়, তারপরে কার্পাস তুলা, তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকমের শ্বাসরোধকারী ওষুধ ইত্যাদি নিয়ে আমরা কিন্তু অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কথা বলা আছে। তাই আমি বলবো যে 4 নম্বর পয়েন্ট হিসেবে আমরা এদের অর্থনৈতিক গুরুত্বকে রাখতে পারি, অর্থনৈতিক গুরুত্বকে রাখতে পারি, যেটা উচ্চতর দক্ষতাকে আসবে, অর্থাৎ 4 এর জন্য আসবে। কতর জন্য আসবে, এটা 4 এর জন্য। মালবেসি পরিস্থিতির বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্য, আবৃতবীজী ও নগ্নবীজী, অর্থনৈতিক 4 মার্কের জন্য আসতে পারে। এটা হচ্ছে আমার আবৃতবীজী নগ্নবীজী। আমি কোনটা টপিক লিখবো, কোনটার প্রতি ফোকাস দিব তা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা বেশি দূরে নাই, ভিডিওটা আর বেশিক্ষণ চলবে না, মাত্র হচ্ছে কয়েকটা অধ্যায় আর হচ্ছে আমরা বলবো টিস্যু ও টিস্যু তন্ত্র, টিস্যু ও টিস্যু তন্ত্র, টিস্যু ও টিস্যু তন্ত্র। আমি কিন্তু মালবেসি পরিস্থিতির কথা বলতে গিয়ে আবৃতবীজী নগ্নবীজীর মধ্যে, আমি যে কথাটা বলতেছি আবৃতবীজী নগ্নবীজীর মধ্যে আমি টিস্যু তন্ত্রে কিছু আলোচনা করেছি। সেই জিনিসটা হচ্ছে যে একবীজপত্রী দ্বিবীজপত্রীর মূল নিয়ে। এটা নিয়ে কেন বলেছি, কারণ আবৃতবীজী অধ্যায়টি এবং টিস্যু তন্ত্র অধ্যায়টি মিক্স করে একটা কোশ্চেন আসে, সেজন্য আমি সেখানে এটা বলেছি। ঠিক একইভাবে আমরা হচ্ছে ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। 1 নম্বরে কি, ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। 1 নম্বরে হচ্ছে ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। আমি আবারও বলছি, ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কিভাবে সহজে তোমাদেরকে আমি পড়াবো, কিভাবে সহজে তোমরা পড়তে পারো, সেই জন্য আমার কিন্তু আবৃতবীজী নগ্নবীজী নিয়ে যদি এবং টিস্যু তন্ত্র নিয়ে আমার একটা যদি রেকর্ড ক্লাস আমি দিই, সেটার মধ্যে আমি দিয়ে দেবো। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছি, যদি পরীক্ষা আসার আগে যদি আমার সময় হয়ে যায়, সুযোগ হয়ে যায়, যদি দিতে পারি, যে তোমাদেরকে যদি রেকর্ড ক্লাসটা দিতে পারি আবৃতবীজী নগ্নবীজী টিস্যু তন্ত্রের জন্য, একদম তোমাদেরকে ফেয়ার। যদি তুমি বলো যে আপনি কিভাবে বলবেন, আমি তোমাদেরকে ড্যাম শিওর দিচ্ছি যে তোমরা এই ভাজক সার্জারির বৈশিষ্ট্য মুখস্থ করা লাগবে না। এমন অনেক চিত্র আছে, আমি তোমাকে একটা চিত্র দিয়ে সবগুলো বৈশিষ্ট্য মুখস্থ করে দিতে পারবো। ঠিক তেমনই, তাই তোমরা কমেন্ট করতে থাকো, কমেন্টের মধ্যে আমাকে জানাতে থাকো যে তোমাদের অ্যাকচুয়ালি কি চাই, সেভাবে আমি পড়াশোনাটা আগাবো। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা হচ্ছে ভাজক টিস্যুর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যের পরে আমাদের 2 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে যে একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য, একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য, একবীজপত্রী আরেকটা হচ্ছে কি দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য, একবীজপত্রী দ্বিবীজপত্রী পার্থক্য, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে কি পার্থক্য। আশা করি বুঝতেছো সবাই। আমি লিখে রাখছি, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, আমি বারবারই বলছি, ডেসক্রিপশন বক্সে তোমাদের সব দেওয়াই থাকবে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য, এই পার্থক্যটার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই যেটা ফোকাস করতে হবে সেই জিনিসটা হচ্ছে কি, একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যে মোরাল কিছু পার্থক্য আছে। মোরাল মানে অর্থাৎ সামঞ্জস্য কিছু, মানে দুইটার মধ্যে উপস্থিত আছে কিন্তু একটু ভিন্ন। কারো পরাগধানী সর্বমুখ, কারো অক্ষীয়। এই যে অংশটা মানে পরাগধানী দুইটা জনের ক্ষেত্রেই আছে, কারোটা সর্বমুখ, কারোটা অক্ষীয়। তোমার মনে রাখতে সুবিধা হবে, টিচার্স এর জন্য ভালো, টিচাররাও ভালো একটা মাইন্ডে তোমাকে একটা ওটিতে ফোকাস করে, ভালো একটা মার্ক দিবে। তো তোমাকে খেয়াল করতে হবে যে কোনটা আগে সামঞ্জস্য মোরাল গুলা, সেটা আমি লিখবো। তবে বায়োলজির কোনো পার্থক্য আসলে পার্থক্যের মধ্যে সংজ্ঞা দিয়ে কোনো পার্থক্য হয় না,
সংজ্ঞা কোনো পার্থক্য না। বায়োলজি না শুধু, এখন থেকে যারা এইচএসসি তে পড়ো কেউ, এসএসসি এইচএসসি আমি দুজন যদি বলছি, ইন্টারে পড়ো অথবা তুমি ক্লাস 10 এর অংশের পরীক্ষা দিতে যাও অথবা তুমি এসএসসি পরীক্ষা দিতে যাও, তুমি ইন্টারমিডিয়েট হোক আর এসএসসি হোক, দুইটার মধ্যে কোনটার কাকে বলে দিয়ে সংজ্ঞা দিয়ে তুমি কখনো পার্থক্য নির্ধারণ করতে যাবে না। তো এই এক বীজপত্রী দ্বিবীজের মধ্যে পার্থক্য ক্ষেত্রে কখনো এদের সংজ্ঞাগুলা এন্ট্রি করা যাবে না। তারপর এদের উদাহরণ এন্ট্রি করা যাবে, এটা সবচেয়ে ভালো একটা পয়েন্ট। উদাহরণ দিয়ে ভালো একটা অংশ তুমি নিজেকে প্রেজেন্ট করতে পারবা এই পুরো সৃজনশীল অংশে। আচ্ছা, এখান থেকে এই দুইটা টপিক আমরা ভালো মতো একবার দেখে নিই। একটা অধ্যায় আছে যে অধ্যায়টি নিয়ে ভয় পাই, তা হচ্ছে নবম অধ্যায় উদ্ভিদ সারি। এবার দেখো, আমি তোমাদেরকে বলতেছি যে উদ্ভিদ সাহিত্যতত্ত্ব, গ্লাইকোলাইসিস চিত্র, ক্যালভিন চক্র ও ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস চিত্র, ক্যালভিন চক্র ও ক্রেবস চক্র, এই হচ্ছে তোমার, আমি দুইটা টপিক দিলাম এখান থেকে আমি বলতেছি একটা তুমি সৃজনশীল ফুল কমন পাবা, একদম ফুল কমন, ফুল কমন। তুমি যদি একদম ফুল কমন পাবা একটা সৃজনশীল, তুমি কি পাবা? ফুল কমন পাবা, মানে এখান থেকে একদম পুরা গতে থাকবে, এটা হচ্ছে গ প্রশ্ন, এটা হচ্ছে ঘ প্রশ্ন, এটা গ প্রশ্ন, এটা ঘ প্রশ্ন কমন থাকবে। অর্থাৎ এটা 3 মার্কের জন্য আসবে, এটা 4 মার্কের জন্য। এই অধ্যায় থেকে মাস্ট বি এর জিনিসটা আসবে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস চিত্র, ক্যালভিন চক্র, ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিসের ধাপসমূহের ক্ষেত্রে কোথায় কোন এনজাইমটা লাগতেছে, কোথায় আইসোমারেজ, এগুলা খুব ভালো মতো খেয়াল করতে হবে, ঠিক আছে? খুব ভালোভাবে ফ্রুক্টোকাইনেজ, গ্লাইকোফ্রুক্টোকাইনেজ, এগুলো খুব ভালোভাবে আমাকে খেয়াল করতে হবে। তারপরে ক্যালভিন চক্র, ক্রেবস চক্রের ক্ষেত্রে এদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কাদের ক্ষেত্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কোনটা C4 উদ্ভিদ, কোনটা C3 উদ্ভিদ, তারপর কার ক্ষেত্রে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কোন এনজাইম। আমরা যদি আবারও বলি, তোমাদের কমেন্টে দেখলাম, তোমার কাছে একটা প্রশ্ন রাখলাম, সেটা হচ্ছে যে ক্যালভিন চক্রে এক ধরনের এনজাইম ইউজ করা হয়, সেই এনজাইমটার নাম কি? এবং এই এনজাইমটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এনজাইম, এবং এই এনজাইমটাকে বলা হয় এনজাইমটাকে বলা হয় কি, উদ্ভিদের জীবন আধার বলা হয়। ওই এনজাইমটাকে উদ্ভিদের জীবন আধার বলা হয়। এই ক্যালভিন চক্রের একটা এনজাইম আছে, তোমাদেরকে কোশ্চেন লাগলে তোমরা কমেন্ট করো যে ওই ক্যালভিন চক্রের মধ্যে যে একটা এনজাইমটা আছে, ওই ইম্পর্টেন্ট এনজাইমটার নাম কি? আচ্ছা, এই দুইটা আমি কিন্তু এখান থেকে অন্য কোনো কিছু দিলাম না, জাস্ট গ্লাইকোলাইসিসের চিত্র ধাপসমূহ, ক্যালভিন চক্র, ক্রেবস চক্র চিত্র সহ যদি তুমি পারো, আমি বলছি ইনশাল্লাহ একটা সৃজনশীল তুমি কমন পাবাই, পুরো একটাই পাবে। এই অধ্যায় যখন কঠিন যায় অনেকেরই লাগে, বেশি পড়ার দরকার নেই ভাই, এটা পড়ো। কিন্তু আরেকটা যে ভাইয়া আমি এই অধ্যায়টা পারি, এই অধ্যায় থেকে আমি কমন ফলাবো, সেটা হচ্ছে তোমার জন্য আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে C3 আর C4। C3 আর কি, C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। C3 আর C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য যদি পড়তে পারো, এই তিনটা অংশ থেকে তুমি হুবহু দুইটা আসো একটা আসো তুমি সৃজনশীল পেয়ে যাবা। মানে এখান থেকে তোমার 10 করে 20টা মার্ক তুমি অবভিয়াসলি কালেক্ট করতে পারবে। এই অধ্যায় ছেড়ে কেউ বায়োলজি ফার্স্ট কিভাবে কোশ্চেন করবেন, এটা মানে হচ্ছে উদ্ভিদ প্রজনন। অধ্যায়টার নাম কি? উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে কিন্তু আমি 3টা পয়েন্ট বলবো, 3টা টপিক বলবো। এই টপিকের মধ্যে আচ্ছা, একটা টপিক আমরা জানি যে আমরা নতুন করছি, এটা আমরা আমাদের পুরো এসএসসি লাইফ পর্যন্ত ছোটবেলা থেকে, মানে ক্লাস 6 থেকে বলতে পারি যে আমরা যারা বিজ্ঞানটা খুব ভালো মতো পড়ছি, 6 থেকে আমরা ক্লাস 10 পর্যন্ত এই জিনিসটা পড়ে নিই পুরাই। এটা ইন্টারমিডিয়েটে নতুন, এইচএসসি তে নতুন। সেটা হচ্ছে যে পার্থেনোকার্পি একটা প্রজনন আছে, ওই প্রজননটা থেকে কোশ্চেন আসবেই। তোমাকে বলবে পার্থেনোকার্পি ফল কোনটা, পার্থেনোকার্পি ওই অংশটা থেকে, ওই টপিকটা থেকে। আমি কিন্তু টপিকের নামটা এক্স্যাক্টলি বলি নাই, এগুলা কিন্তু একটা জননের অংশ, এবং আমি এক্স্যাক্টলি বলি নাই, আমি জাস্ট টপিকটা তোমাকে বোঝানোর জন্য জাস্ট ওই অংশের ভেতরের নামটাই বলে দিলাম, পার্থেনোকার্পি। ওই পার্থেনোকার্পি যে অংশটুকু আছে, যাতে তুমি সহজে বুঝতে পারো, ওইখান থেকে একটা সৃজনশীল তুমি পাবাই উদ্ভিদ প্রজননে। এরপরে তোমার স্পোরোগনি, গ্যামিটোগনি ইত্যাদি অংশ থেকে কোশ্চেন আসে। এখানে জাস্ট তুমি যদি অধ্যায় থেকে কোশ্চেন নাও করো কোনো সমস্যা নেই, বাট আমি একটু সাজেস্ট করবো যে রিস্ক নেওয়ার দরকার নেই, একটা অধ্যায় আমি আমার হাতে বাড়তি ধরে রাখলাম, স্পোরোগনি, গ্যামিটোগনি, এগুলাতে কোনো সমস্যা নেই। স্পোরোগনি, গ্যামিটোগনি, এখানে স্পোরোফাইট, গ্যামিটোফাইট, এগুলাতে কোনো সমস্যা নেই। স্পোরোফাইট, গ্যামিটোফাইট, এগুলাতে স্পোরোফাইট, গ্যামিটোফাইট, এগুলাতে কোনো সমস্যা নেই। স্পোরোফাইট, গ্যামিটোফাইট, স্পোরোফাইট, গ্যামিটোফাইট, স্পোরোফাইট, গ্যামিটোফাইট, এই দুইটা জিনিস আমি পড়ে রাখতে পারি চিত্র সহ। এখান থেকে আমি ইনশাআল্লাহ একটা সৃজনশীল কমন পেয়ে যাবই। সবাই পছন্দ করে এই অধ্যায়টা। এই অধ্যায় থেকে আনসার করা খুবই সহজ,
প্রশ্নও আসে, সবসময় প্রশ্ন আসে, এবং হয়তো 1-2 বছর মাঝে মধ্যে মিস যায়, কিন্তু প্রতিবারই প্রশ্ন দেওয়ার চেষ্টা করে এক্সামিনাররা, বাট তো মাঝে মধ্যে 1-2 বছর মিস গেছে। তো জীব প্রযুক্তির মধ্যে আমাদের একটা হচ্ছে যে 1 নাম্বার, তুমি সবাই পরিচিত টিস্যু কালচার। জীব প্রযুক্তি কি? টিস্যু কালচার। টিস্যু কালচার থেকে চিত্র সহ লেখাটা লিখতে সবাই অনেক পছন্দ করে। চারা তৈরি, চারা থেকে হচ্ছে গাছ সৃষ্টি করতেছি, সেখান থেকে চারা উৎপাদন হচ্ছে, চারাকে আমি কতক্ষণ বাসায় রাখতেছি, বাসায় রেখে এরপরে পরিবেশের সাথে খাপ খাওয়াচ্ছি, তারপরে একেবারে মাটিতে পুঁতে দিচ্ছি। এই যে অংশগুলো আমরা মুখে, আমি একসাথে তোমাদের এখন বলে দিলাম, তুমি এখন একবার রিয়াকশন করে ফেলছো। তুমি একবার যদি যাও এটা খুলো, এখন তোমার সুযোগের উপর সবগুলো ভাসবে, দেখবা ধাপগুলা ভাই খুব ভালো মতো খেয়াল করবা। ধাপগুলো, এখানে একটা তাপমাত্রা আছে 55 থেকে 58 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে অংশগুলো আছে এখান থেকে, তারপরে অটোক্লেভ যন্ত্রটা আছে, এই যে নামটা তুমি সেন্ট্রিফিউজের জন্য অটোক্লেভ যন্ত্রটা ইউজ করতেছো, এটা উঠাবা, তোমার মার্কটা ভাই এমনি বেড়ে যাবে। এরপরে 2 নাম্বার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে তুমি যদি এটাকে দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে আমরা কিন্তু এখানে তোমার বিভিন্ন রকমের জিনিস হয়, যেমন কি আমরা ভেড়ার জন্য সালফার যুক্ত সার তৈরি করতে যাই, তারপরে আগাছা নিধনের জন্য গ্লাইফসফেট, ইনসুলিন তৈরির জন্য একটা নতুন বের হয়েছে হিমোগ্লোবিন নামে, গ্লোবিউলিন নামে। এটা থেকে পরে আমরা হিমিউলিন নামে একটা ওষুধ বানানো হয়েছে। ভিতরে যে ইনসুলিনের নিধনের ওষুধ থাকে, ওইখানে প্রায় 53টার মতো অ্যামাইনো অ্যাসিড থাকে। এই যে অংশগুলো আছে তুমি রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যে বলবা। তারপর সবচেয়ে বড় হচ্ছে গোল্ডেন রাইস। এখান থেকে যদি বিশেষ করে কোনো কিছু আসে, যেটা হচ্ছে গোল্ডেন রাইস। কি আসে? গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস থেকে কোশ্চেনটা আসে। মানে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে, তোমরা আবার এটাও একটা কোশ্চেন রাখলাম। আমার এই ভিডিও থেকে 2টা কোশ্চেন রাখলাম তোমাদের জন্য। সেটা হচ্ছে যে ক্যালভিন চক্রের জন্য একটা বড় এনজাইম ইউজ করা খুবই ইম্পর্টেন্ট, ওই এনজাইমটার নাম কি? এরপর আরেকটা জিনিস কোশ্চেন করেছিলাম যে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে, এটা তোমরা কমেন্ট করো। রিকম্বিনেন্ট ডিএনএ, গোল্ডেন রাইস। এরপরে 3 নাম্বারটা হচ্ছে কি? ডিএনএ প্রযুক্তি। আগাম দিচ্ছে। আচ্ছা, এখানে ডিএনএ প্রযুক্তি, ডিএনএ কি? ডিএনএ প্রযুক্তি। এই ডিএনএ প্রযুক্তির মধ্যে আমরা যদি ডিএনএ প্রযুক্তির মধ্যে যদি জানি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আছে, তারপর হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টিং আছে, আর বিভিন্ন ধরনের অসংখ্য ডিএনএ টেস্ট আছে, বিভিন্ন অংশ নিয়ে কথা আছে। এইটা নিয়ে আমরা প্রায় 4 নম্বরের জন্য এখান থেকে কোশ্চেনটা আসে। ডিএনএ টেস্টটা একটু বেশি ইম্পর্টেন্ট। ডিএনএ টেস্ট,
কিভাবে টেস্টটা করা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিএনএ টেস্টটা, ডিএনএ প্রযুক্তির মধ্যে ডিএনএ টেস্ট আছে, তারপরে তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আছে, তারপরে আই ফরম্যাট আছে, আরো অনেক ধরনের অংশটা আছে। তোমার এই চার পাঁচটার মধ্যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ডিএনএ প্রযুক্তির মধ্যে ডিএনএ টেস্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ডিএনএ টেস্টটা ভালো মতো করবা। টি প্রযুক্তির জন্য টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, বিশেষ করে গোল্ডেন রাইস থেকে কোশ্চেন বলে দিবে, অথবা বিটি বেগুন। আরেকটা হচ্ছে কি, প্রথম ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রান্সজেনিক উদ্ভিদ থেকে আসবে কি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে। আরেকটা হচ্ছে কি ট্রান্সজেনিক উদ্ভিদ, বিটি বেগুন, বিটি বেগুন। আমি আবারও বলছি বিটি বেগুনটাও একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে আমরা যে বায়োলজি ফার্স্ট পেপারের ক্লাসটি ছিল সেটা সম্পূর্ণ হয়েছে আমাদের। পুরো যা যা দরকার, কোন কোন অধ্যায়গুলো আমি পুরো 12টা অধ্যায় থেকে সিলেক্ট করবো সৃজনশীলের জন্য আমি দিয়েছি, ওইখান থেকে আমি পুরো বোর্ড অ্যানালাইসিস করে যেগুলো বেশি আসে সেগুলাই দিয়েছি। এবং ওভারঅল পুরো অংশ থেকে আমরা কোনটার প্রতি বেশি জোর দিব, চিত্রগুলোর প্রতি জোর দিব, কোন কোন অংশ পড়বো, কিভাবে লিখতে পারি সেটা সম্পর্কেও বলা হয়েছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করেছি। এখন সকলের জন্য শুভকামনা রইল, সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আমার এই চ্যানেলটাকে যদি তোমরা ভালো লাগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে তোমরা নোটিফিকেশনের বাটনটা অন রাখো। অন রাখার পরে এরপরে আমার ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিওতে দেওয়া থাকবে, তোমরা চাইলে গিয়ে ঘুরে আসতে পারো এখান থেকে। যারা ইউটিউব ভিডিও দেখতে ভালো লাগে না, ফেসবুক পেজে যাও, এখান থেকে আমার ঠিক সেম ভিডিওটা এখানেও পেয়ে যাবা। আচ্ছা, আর সব কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।